হ্যালো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাও? কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে। এবার দেখো, স্লাইড দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। ঠিক আছে, তাহলে শুরু করি। লাস্ট ক্লাসে তোমাদেরকে শুরু করছিলাম যে মেজারমেন্ট অফ প্রেসিপিটেশন, এবং সেটা বলা হয়েছিল যে দুই ধরনের মেজারমেন্ট প্রসিডিওর আছে, একটা হলো নন রেকর্ডিং, একটা হলো রেকর্ডিং টাইপ। তো যেটা নন রেকর্ডিং, সেটা ধরো তার অ্যারেঞ্জমেন্টটা কিছুটা এরকম। এখানে একটা কংক্রিট ম্যাসনরি ব্লক আছে, যার মনে করো যে ডাইমেনশন, এখানে তার উইডথ হলো 60 সেন্টিমিটার, এটার হাইট মনে করো এটাও 60 সেন্টিমিটার, বাট এখানে একটু স্ল্যান্টিং করে দেওয়া আছে, মানে ইনক্লাইন করে দেওয়া আছে। আর আরেক দিকেও মনে করো যে সিমিলারলি 60 সেন্টিমিটার, তার মানে 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার, এরকম মনে করো যে একটা ব্লক। তো এরকম একটা ব্লক, কংক্রিট ব্লক মনে করো যে মাটির উপরে রেখে তার উপরে একটা মনে করো যে সিলিন্ড্রিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে দিতে হবে। এবং এই সিলিন্ড্রিক্যাল যে অ্যারেঞ্জমেন্টটা বা একটা সিলিন্ডার ধরো, সেটা একটা মেটাল কেসিং, এবং সেই মেটাল কেসিং লাইক তোমরা যে মনে করো আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবে যেরকম সিলিন্ডার দেখেছো, যে সিলিন্ডার তৈরি করার যে আমাদের ফর্মগুলো, কিছুটা সেই রকমই। তো এটা মনে করো যে ডায়ামিটার হলো 12.5 সেন্টিমিটার। তো এরকম একটা ডায়ামিটারে ধরো সিলিন্ডার এই কংক্রিট ব্লকটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। এখানে মনে করো যে এটা তার বেজ তৈরি করা, এটা
20 সেন্টিমিটার, আর এখানে মনে করো যে দেখা যাচ্ছে যে কতটুকু নিচে দিতে হবে, আর 10 সেন্টিমিটার নিচে দিয়ে মনে করো যে এটা একটা মেটাল কেসিং যার ডায়ামিটার হলো 12.5 সেন্টিমিটার। এবং এটা দেখা যাচ্ছে যে এটার হাইট কতটুকু, আমাদের যে কংক্রিট লেভেল মানে এই ফেস থেকে এটা মোটামুটি ভাবে ধরো 25 সেন্টিমিটার উপরে থাকবে। তো এরকম মনে করো যে একটা মেটাল কেসিং এর মুখে একটা ফানেল, এই যে মনে করো যে বিভিন্ন দোকানে তোমরা দেখো কেরোসিন তেল বোতলে যারা ছোটকালে কিনেছো, বা এখনো যারা মনে করো যে হয়তো ওই দোকান থেকে ধরো সয়াবিন তেল হয়তো কিনে নিয়ে আসছে বোতলে করে, তাদের বোতলের মুখে কি এরকম একটা ফানেল লাগিয়ে দেয়, ফানেল দিয়েই মনে করো যে উপর থেকে ঢেলে দেয়। তো এখানে মনে করো যে একটা ফানেল দেওয়া আছে, এই ফানেলটাও ধরো এই 12.5 সেন্টিমিটার ডায়ামিটারের এই বোতলের মধ্যে দিয়ে দেওয়া আছে। এবং এই গ্লাস বোতলটা, এই গ্লাস বোতলের মনে করো যে ডায়ামিটার বা ডাইমেনশন সেটা বলা হচ্ছে যে 7.5 to 10 সেন্টিমিটার ডায়া। তার মানে এরকম একটা 7.5 সেন্টিমিটার টু 10 সেন্টিমিটার ডায়ামিটারের একটা ফানেল ঢুকিয়ে দেওয়া, সরি আর একটা গ্লাস বোতল ঢুকিয়ে দেওয়া আছে। এখন যখন বৃষ্টি হচ্ছে তখন এই বৃষ্টিটা এই 12.5 সেন্টিমিটার এই বৃষ্টির পানি মনে করো যে 12.5 সেন্টিমিটার ফানেল দিয়ে এই বোতলের ভিতরে মনে করো যে কালেক্ট হচ্ছে। এখন খেয়াল রাখতে হবে যে যেহেতু এটা নন রেকর্ডিং, দ্যাট মিনস এটা ম্যানুয়ালি কন্ট্রোল। মনে করো যে কোনো একটা জায়গায় বসিয়ে দিয়ে এটা ওয়াচে রাখতে হবে, যে এটা ওয়াচে রাখবা যে যেন পানি আবার ভর্তি হয়ে সেটা আউট না হয়ে যায়। তো সেটা ধরো খেয়াল রাখতে হবে যে বোতল ভর্তি হয়ে যেন পানি উপচিয়ে না পড়ে। দিয়ে মনে করো যে এটার কিন্তু কোনো গ্র্যাজুয়েশন নাই বা পরিমাপ নাই। এই বোতল থেকে পানি কালেক্ট করে এখানে মনে করো যে আর একটা স্পেশাল মেজারিং জার আছে, যেটা ডায়ামিটার অ্যাবাউট মনে করো যে 1 ইঞ্চ। এরকম একটা জারে ধরো এখানে মিলিমিটারে গ্র্যাজুয়েশন দেখানো আছে, এখানে 50 লেখা আছে। এই বোতল থেকে, গ্লাস বোতল থেকে পানি নিয়ে এই জারের ভিতরে পানি দিতে হবে, এই মেজারিং জারে। এখন এই মেজারিং জারে পানি এরকম এই 50 এই দাগ পর্যন্ত আসা, যখন এটা আসবে তখন বুঝে নিতে হবে যে আমাদের মনে করো যে 1.25 সেন্টিমিটার রেইনফল হয়েছে, যে 1.25 সেন্টিমিটার রেইন হয়েছে। তো এখন এখানের পানি যদি মনে করো যে 1 ঘন্টা কালেক্ট করো বা আধা ঘন্টাতে কালেক্ট করে রাখো, তাহলে এই বোতলের পানি এখানে যদি 4 বার যদি ঢালতে হয়, মানে একবারের হয়তো নাও হইতে পারে, 4 বার যদি লাগে তাহলে মনে করো যে 4 into 1.25 সেন্টিমিটার, এত সেন্টিমিটার বৃষ্টি ধরো 1 ঘন্টায় হয়েছে। এটা যদি এমনও হয় যে যা পানি জমছে সেটাতে এটার অর্ধেক হলো, তার মানে 1.25 এর অর্ধেক ধরো বৃষ্টিপাত হলো। তো এইভাবে মনে করো যে নন রেকর্ডিং দিয়ে রেনফল মাপা যায়। ফলে এটা যে কেউ মনে করো যে ইচ্ছা করলে এরকম অ্যারেঞ্জমেন্ট করে রেনফলটা মাপতে পারে। হ্যাঁ, এটা বিশেষ কিছু না, এমনকি এটা যে এরকম কংক্রিটের ভিতরে এত সুন্দর করে করতে হবে এটাও বাধ্যবাধকতা নাই। এটা হয়তো আর একটু ছোট আকারের কংক্রিট ব্লক হইতে পারে, বা এটা কংক্রিট ব্লক বাদ দিয়ে এই কেসিংটা মনে করো যে যদি যে কোনো হার্ড সারফেসের মধ্যে ঢুকিয়ে দিতে পারো সেটাও হবে, কারণ এটা ঢুকিয়ে দেওয়ার অর্থ হলো যে বাতাসে যেন এটা আবার পড়ে না যায়। এই জন্য এই ভিতরে এতটুকু ঢুকিয়ে দেওয়া, এটা যেন বাতাসে না পড়ে আর বৃষ্টির পানি যেন ঠিক মতো এটার ভিতরে ঢুকতে পারে। এটাই হলো মেকানিজম। এই হলো মনে করো যে নন রেকর্ডিং টাইপ রেইন গেজ। ফলে এটা তোমরা ইচ্ছা করলেও নিজেরাও বৃষ্টির সময় একটা
নিজেদের বাড়ির ভিতরে বা ছাদের উপরে বা যে কোনো জায়গায় এরকম অ্যারেঞ্জমেন্ট করে মাপতে পারো। এটাকে বলা হয় সিমন্স রেইন গেজ, নন রেকর্ডিং টাইপ রেইন গেজ। তো এই গেল ধরো নন রেকর্ডিং। এখন আসো যে রেকর্ডিং টাইপ, রেকর্ডিং রেইন গেজ। তো যেটা রেকর্ডিং রেইন গেজ সেগুলো বিভিন্ন ধরো টাইপ আছে, বিভিন্ন নাম আছে, এবং এক একটা বলতে পারো যে অ্যাকুরেসি এক এক ধরনের এবং এক একটা ক্যাপাসিটিও এক এক ধরনের। মানে সবটাই একই না, বাট ধরো এগুলো সবই কি করে অটোমেটিক্যালি রেইন গেজ মাপে, মানে রেইনফল ধরো মেজার করে। This is also called self-recording, automatic or integrated rain gauge. This type of rain gauge figure ধরো আমি পরে দেখাচ্ছি 2.4, 2.5, 2.7 has an automatic mechanical arrangement consisting of a clockwork, a drum with a graph paper fixed around it, and a pencil point which draws the mass curve of the rainfall. Figure 2.7. From this mass curve, the depth of rainfall in a given time, the rate or intensity of rainfall at an instant during a storm, time of onset or seasonal rainfall can be determined. তার মানে এগুলো সবগুলোই একটা করে মনে করো যে ফিগার যখন পড়াবো তখন আমি ফিগারে এক্সপ্লেন করবো, এটা তো বুঝতে তোমাদের সুবিধা হবে। জাস্ট থিওরিটুকু একটু পড়িয়ে নিই, তাহলে ফিগার বুঝতে আরো সুবিধা হবে তোমাদের। The gauge is installed on a concrete or masonry platform 45 centimeter square in the observatory. The exposure by the side of the ordinary rain gauge at a distance of 2 to 3 meters from it. The gauge is so installed that the rim of the funnel is horizontal and at a height of exactly 75 meters above ground surface. The self-recording rain gauge is generally used in conjunction with an ordinary rain gauge exposed close by for use as a standard, by means of which the reading of the recording rain gauge can be checked if necessary, adjusted. That means ungauged বা বলতে পারো যে নন রেকর্ডিং রেন গেজ দিয়েও আমরা সেটাকে জাস্টিফাই করতে পারি যে এটার অ্যাকুরেসিটা কেমন, যদি কেউ ইচ্ছা করে। বাট এখন যেহেতু অটোমেটিক এগুলো ক্যালিব্রেটেড করাই থাকে, এগুলো জাস্ট বসিয়ে দিলেই ধরো ভালো রিডিং দিবে। তো এখানে ধরো যে টাইপ গুলো আছে, there are 3 types of recording rain gauge বা সেলফ রেকর্ডিং রেন গেজ বা অটোমেটিক রেন গেজ। এটা হলো একটা হলো টিপিং বাকেট টাইপ বা টিপিং বাকেট গেজ, একটা হলো ওয়িং গেজ এবং একটা হলো ফট গেজ। যে এই ধরনের 3টা টাইপ আছে, টিপিং বাকেট গেজ, ওয়িং গেজ অ্যান্ড ফট গেজ। এটা মাথায় রাখতে হবে, এবং এটা অনেক সময় ধরো এগুলো পরীক্ষাতেও এক্সপ্লানেশনের জন্য পড়ে যে এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ সেলফ রেকর্ডিং রেন গেজ। ধরো টিপিং যে বাকেট রেন গেজ, সেটা ধরো দেখতে এরকম যে এটা মনে করো যে সয়েল সারফেসের উপরে এখানে মনে করো যে ট্রিপড আছে, এই ট্রিপডের উপরে মনে করো যে একটা সিলিন্ডার আছে, এবং এখানে দেখো যে একটা ফানেল আছে যার ডায়ামিটার 30 সেন্টিমিটার, এবং এই ফানেল থেকে ধরো বৃষ্টি ঢুকতেছে, বৃষ্টি ঢুকে এইখানে দেখো এটাই হলো টিপিং বাকেট। এটা বাকেট, এদিকে একটা বাকেট আছে মানে ছোট্ট একটা ধরো পেয়ালার মতো, সিমিলারলি এই পাশেও একটা ছোট্ট একটা পেয়ালার মতো আছে। ফলে যখন এখান থেকে বৃষ্টির পানি এই বাকেটে পড়বে, যখন কয়েক ড্রপ পড়বে তার সেলফ ওয়েটে মানে রেনের ওয়েটে এটা টিপ করে যাবে,
এটা মনে করো এইদিকে উল্টে যাবে, তো এটা যখন এটা উল্টে যাবে তখন এই ফেসটা আবার এই ফেসে চলে আসবে, মানে অটোমেটিক। এবং এটা এত সুইফট যে এখান থেকে পানি কোনোভাবে বাইরে পড়তে পারবে না, তার আগেই এটা টিপ করে যাবে। ফলে এখান থেকে যে পানি ঢুকবে সেই পানি মনে করো যে অটোমেটিক্যালি এর ভিতরে যাবে, ফলে এটা গ্র্যাজুয়ালি এভাবে মুভ করবে। এটা এদিকে একবার নিচে নামবে, এটা উঠবে, নিচে নামবে, উঠবে। এবং এখানে মনে করো যে পানিটা জমা হবে এরকম জায়গায়। এবং এরকম জায়গায় যখন জমা হবে একটা নির্দিষ্ট পরিমাণ পানি আসলে এখানে দেখো যে স্ক্রু সিস্টেম করা আছে, এই পানির ওয়েটের কারণে এটাও তখন মনে করো যে ওপেন হবে, ওপেন হয়ে এখানে মনে করো যে পানিটা ঢুকে যাবে, যে এটাকে বলা হচ্ছে যে মেজারিং টিউব। এবং এখানে বলা হচ্ছে টু রেকর্ডিং ডিভাইস, যে এটা কতবার টিপ করছে সেটা কিন্তু এটা অটোমেটিক্যালি একটা ডেটা লগারের সাথে মনে করো যে কানেক্টেড করা আছে। ফলে এই এক টিপিং এ কতটুকু রেইনফল সেটা কিন্তু জানা বা আগে থেকে ধরো নোন। ফলে এখানে কতবার টিপ করছে সে অনুযায়ী এখানে কতটুকু রেইনফল হচ্ছে সেই রেইনফলটা ধরো পাওয়া যাবে। তাহলে দিস কনসিস্ট অফ এ সিলিন্ড্রিক্যাল রিসিভার 30 সেন্টিমিটার diameter with a funnel inside. Just below the funnel, a pair of tipping buckets is pivoted such that when one of the bucket receives a rainfall of 0.25 millimeter, যখন 0.25 millimeter রেন একটা বাকেটে জমবে তখনই সে টিপ করে যাবে, টিপস and empties into a tank below, while the other bucket takes its position and the process is repeated. তাহলে এটা যেহেতু কতবার টিপ করছে, যেহেতু অটোমেটিক রেকর্ডারে ধরো কাউন্ট হচ্ছে ঘড়ির টাইম কাউন্ট হওয়ার মতো করে, তখন পরবর্তীতে যতবার কাউন্ট হয়েছে 0.25 দিয়ে গুণ দিলে ওই সময়ের মধ্যে কি পরিমাণ হয়েছে সেটা মনে করে যে জানা যাবে। এবং যেহেতু ক্যাটালগার টাইমের সাথে আছে কোন সময়ে কতবার টিপ করছে, এখন যদি এখান থেকে রেনফল ইন্টেন্সিটি বের করতে চাও যে ইয়ারলি রেনফল কত, তাহলে মনে করো যে হয়তো কোনো একটা টোটাল রেনফলের টাইম ছিল 3 আওয়ার্স, মনে করো যে এখানে 3 আওয়ার্সের মধ্যে বিভিন্ন ভাবে যে টিপ করেছে, এই টিপের ফ্রিকোয়েন্সি বিভিন্ন, ফলে ম্যাক্সিমাম মনে করো যে ইন্টেন্সিটি কত সেটাও সেখান থেকে বের করা যাবে। The tipping of the bucket actuates on electric circuit which causes a pen to move on a chart wrapped around a drum। এবং ওই যে যেদিকে বলা হচ্ছে যে অটোমেটিক ডেটা লগার, ওইদিকে মনে করো যে আবার সেই ড্রাম করে দেওয়া আছে, আর একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে একটা মনে করো যে গ্রাফ পেপার ইন টার্মস অফ টার্ম, যেমন মনে করো যে এখন যে টয়লেট টিস্যু পেপার গুলো যে দেখো তোমরা, যে এটা একটা মনে করো যে ড্রাম এর মতো, তো ওইটাও এরকমই, বাট ওইটা গ্রাফ পেপার, মানে পেপার গুলো গ্রাফ পেপার, তোমরা যে নর্মাল ড্রয়িং এ গ্রাফ পেপার ব্যবহার করো সেরকম গ্রাফ পেপার। এবং ওই গ্রাফের সাথে মনে করো যে একটা স্পেশাল মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে যেখানে একটা পেন বা পয়েন্টার আছে, এই টিপিং এর সাথে বেজ করে এই পয়েন্টার আপ ডাউন ধরো বাড়া কমা হবে, এবং সেখান থেকে ধরো টাইম যেহেতু শো করবে তাহলে টাইম থেকে আমরা ইভেন রেনফল ইন্টেন্সিটিও পাবো। এরপরে নেক্সট হলো ওয়েইং টাইপ রেন গেজ। আমি একটু দ্রুত মুভ করছি যেহেতু তোমাদের ক্লাসে টাইম মানে সেমিস্টার শেষ হয়ে আসতেছে, সিলেবাস এখনো অনেক বাকি আছে, পরে তোমাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দিব। ওয়েইং টাইপ ধরো রেন গেজ, যেটা ওয়েইং টাইপ রেন গেজ, ইন দিস টাইপ অফ রেন গেজ when a certain weight of rainfall is collected in a tank which rests on a spring balance, it makes a pen to move on a chart wrapped around a clock driven drum, figure ধরো 2.5। ধরো এখানে দেখো যে এখানে ড্রাম সহই আছে, যে এটা মনে করো যে একটা টোটাল মনে করো যে সিলিন্ডার বা বলতে পারো যে মেজারিং বোতল বা কালেক্টিং বোতল, এই বোতলের মাথায় একটা ফানেল দেওয়া আছে, এই ফানেলের মধ্যে আর একটা ক্যাচ বাকেট দেওয়া আছে, এই ক্যাচ বাকেটটা এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিং এর উপরে বসিয়ে দেওয়া আছে,
এবং এখানে স্প্রিং এর উপর বসিয়ে দেওয়া আছে। এখানে যখন রেন কালেক্ট হতে থাকবে এই স্প্রিং ব্যালেন্স তখন মনে করো যে এটা ডাউন হবে, এটা ডাউন হলে সেটার উপরে বেজ করে মনে করো যে এখানে যেটা হবে যে এই যে দেখো ওয়েটের সাথে সাথে এখানে ওয়েট পড়বে, এই মেকানিজম এখানে এই যে দেখো পেন দেওয়া আছে। আর এটা ড্রাম, হ্যাঁ, যেটা বলছিলাম যে লাইক টয়লেট টিস্যু বলতে পারো যে ড্রাম, বাট দিস ইজ গ্রাজুয়েটেড, এটা বলতে পারো যে চাপ পেপার একটা। ফলে এইখানে এটার সাথে বেজ করে এই ড্রামের সাথে এটা ঘুরবে এবং এখানে পেন্সিলে এখানে মনে করো যে দাগগুলো উঠতে থাকবে। রিভলভিং ড্রাম চার্ট মাউন্টেড ক্লকওয়াইজলি। তো এখান থেকে মনে করো যে যেটা বলা হচ্ছে যে the proper clock revolves the drum once in 24 hours. The clock mechanism needs rewinding once in a week. When the chart wrapped around the drum is also replaced. This type of gauge is used by ধরো এখানে বলা হচ্ছে আইএমডি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ধরো বিএমডি আমরাও এটা ব্যবহার করি। বেশিরভাগই ধরো এই রেন গেজটাই বেশি ব্যবহার হয়, উইং টাইপ। তো এটা আইএমডি বলতে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, আমাদের ক্ষেত্রে বিএমডি বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এবং এই যে আমাদের বাংলাদেশে প্রচুর আছে। The wing and hot type rain gauge can store a moderate snowfall which the operator can weigh or melt and record the equivalent depth of rain. এই যে ধরো যদিও আমাদের ফ্লট টাইপটা এখনো আনি নাই, উইং টাইপ এবং ফ্লট টাইপের একটা অ্যাডভান্টেজ হলো যে যদি কিছু স্নোফলও হয় সেটাও মেজার করা যাবে, কিন্তু টিপিং বাকেট দিয়ে স্নোফল ধরো মেজার করা যাবে না। The snow can be melted in the gauge itself by a heating system fitted to it or by placing in the gauge certain chemicals such as calcium chloride, ethylene glycol, etc. তার মানে যে ধরো ইয়াটা জমবে, মেল্টিং যেটা হবে, ধরো আইস যেটা হবে এটা তো জমে যাবে, সেটাকে মনে করো যে গলিয়ে দেওয়ার জন্য, কারণ ওটাকে পানির ফর্মে আনতে হবে, সেটার জন্য আমরা হিট দেওয়াও করতে পারি, অথবা এই কেমিক্যালস যেমন ক্যালসিয়াম ক্লোরাইড বা ইথিলিন গ্লাইকোল এটাও যদি দিয়ে দেওয়া যায় সেটা গলে যাবে। এরপরে ধরো ফ্লট টাইপ যেটা রেন গেজ, সেটার মেকানিজমও একই টাইপের। যে এখানে দেখো যে এখানে 20.3 মিলিমিটার ডায়ামিটারের একটা রিং আছে, এখানে একটা ফানেল বসানো আছে, আর এগুলো জাস্ট ডাইমেনশন দেওয়া আছে ভূমি থেকে কত উপর নিচে হবে, 750 মিলিমিটার। এখানে ফানেল দিয়ে এখানে ধরো পানি ঢুকবে, পানি ঢুকার পরে এই পানি এখান থেকে যখন একটা নির্দিষ্ট এতে আসবে ফিল্টার, এই পানি জমবে, এটার সাথে এই ড্রাম ধরো মুভ করবে, র্যাপিং হবে, একটা নির্দিষ্ট পরিমাণ আসলে এই পানি মনে করো যে এখানে নেমে যাবে। এখানে পানি নেমে গেলে এখানে একটা ফ্লোট দেওয়া আছে যেটা ভাসবে, এখানে পানি মনে করো যে সাথে বেজ করে এটাও মুভ করবে, আপ ডাউন করবে, এবং এই আপ ডাউনের উপরে বেজ করে এখানে আর একটা সাইফন দেওয়া আছে। যখন এটা মনে করো যে ভর্তি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই সাইফন দিয়ে পানি আবার এটা ভিতর দিয়ে ঢুকে এটা মনে করো যে আমরা আলাদাভাবে কালেক্ট করে নিতে পারবো। দ্যাট বা বলতে পারো যে দিস এন্ড ইজ এগেন কানেক্টেড টু আদার মেকানিজম। তো এটার অ্যাডভান্টেজ হলো যে ফ্লোট টাইপ রেন গেজ, যে এটা যে কোনো ধরনের আইস পর্যন্ত তারা মেজার করতে পারে, বাট আগের গুলোতে সেটা কম পারে। তো এটা যেটা বলা হচ্ছিল যে মাস কার্ভ অফ রেইনফল 2.7 ফিগার, যে সেটাই যে এই যে কার্ভটা হবে, ধরো এই যে টাইমের সাথে এই পেন যে মুভ করেছে, এই মুভ করে 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 ধরো এরকম গেছে, ফলে এরকম হয়তো লাইন দেখতে পাবে। ফলে এখানে যে টোটাল রেনফল হয়তো দেখা যাচ্ছে যে এদিকে কম ছিল এরকম জায়গায় বেড়েছে, এদিকে মনে করো যে টাইম ইন ডেজ আমরা যদি 5 থেকে 6 ডেজ দেখি তাহলে এই মাঝে দেখা যাচ্ছে যে আমাদের সব থেকে বেশি রেইনফল হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে টোটাল রেইনফল ইন সেন্টিমিটার
এখানে 20 সেন্টিমিটার পর্যন্ত মনে করো যে মাস কার্ভ উঠে গেছে। ফলে এই ভ্যালু থেকে আমরা হয়তো ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগই আমরা ম্যাক্সিমাম ভ্যালু চুজ করি, ফলে এভাবে আমাদের আগাতে হবে। তো তোমাদেরকে মাস কার্ভ পড়ানো হবে, তখন আরো ক্লিয়ার হবে। তো এই গেল মনে করো যে আমাদের রেন গেজ গুলো, বিভিন্ন ধরনের রেন গেজ। তো তোমাদের রেন গেজের উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? মানে রেনফল মেজারমেন্টের উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার এই যে রেইনফলটা মেজার করবে, মানে এটা স্যার টোটাল রেইনফল নাকি অ্যাকুমুলেটেড রেইনফল মেজার করবে এরকম স্যার? আমাদের তো উদ্দেশ্য হলো যে ধরো কোনো দিন 2 ঘন্টা বৃষ্টি হচ্ছে, তাই না? 2 ঘন্টা বৃষ্টি হলে 2 ঘন্টার বৃষ্টিপাতই মেজার করা। কোনো সময় মনে করো যে বৃষ্টিপাত একসাথে একদিন হচ্ছে, কোনো সময় 2 দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো যখন রেনফল মেজার করবে তখন তো যখন থেকে রেন স্টার্ট হবে আবার যখন রেন কি হবে শেষ হবে, ফলে এটা 2 ঘন্টাও হইতে পারে, 5 ঘন্টাও হইতে পারে, 10 মিনিটও হইতে পারে, এটা 5 দিনও হইতে পারে, মানে পুরাটাই মেজার করবে। এটা যেহেতু অটোমেটিক সিস্টেম এবং এটা স্টেশন সেট করে দেওয়া আছে, রেন গেজ স্টেশন গুলো সেট করা আছে, বৃষ্টি হলেই সেটা মেজার করবে। ফলে মনে করো যে যেটা চেক করার দরকার যে আমাদের মেশিন ঠিক আছে কিনা সেটা একটা দেখতে হবে, কারণ অনেক সময় রেন গেজ স্টেশন গুলো ইনঅপারেটিভ হয়ে যায়, সেটা দেখতে হবে। আর একটা হলো যে আমরা যে অ্যারেঞ্জমেন্ট রাখছি রেনফল মেজারমেন্টের, সেইটা আমার ভর্তি হয়ে পানি পড়ে যাচ্ছে কিনা সেটা আমাদের দেখতে হবে। আদারওয়াইজ ধরো কিছুই করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেটা মেজার করতে থাকে। ফলে যতক্ষণ বৃষ্টি হবে সেটাই, এবং কোনোটার ক্ষেত্রে বলা হলো যে 1 সপ্তাহ পরে অন্তত একবার চেক করো, কোনোটার ক্ষেত্রে হয়তো আরো কম ফ্রিকোয়েন্সি, কোনোটার ক্ষেত্রে বেশি ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটাই শুধু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এটা যখনই বৃষ্টি হবে বছরে তখনই সে মেজার করবে, যেহেতু অটোমেটিক। এবং ওই ড্রাম যদি ধরো মেকানিক্যাল প্রসেস বা রেনগেজ যদি ইনঅপারেটিভ না হয়, এগুলো সবকিছু অটোমেটিক্যালি চলতে থাকবে, কিন্তু মাঝে মধ্যে মেনটেন্যান্সের ক্ষেত্রে সেগুলো দেখতে হবে। যেমন মনে করো একটা গাড়ি চালালে যেমন মেনটেন্যান্স করতে হয়, রেনগেজ স্টেশনও মেনটেন্যান্স করতে হয়, যে আমার পেন ঠিক মতো ড্রাইভ করছে কিনা, ড্রাম ঘুরছে কিনা, সিস্টেম ঠিক আছে কিনা, এবং রেনফল ঠিক মতো দিচ্ছে কিনা। এগুলো কিন্তু মাঝে মধ্যে অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আদারওয়াইজ এগুলো মনে করো যে অটোমেটিক যেহেতু এটা অটোমেটিক্যালি চলবে। ঠিক আছে? ফলেও যদি 5 মিনিট বৃষ্টি হয়, ও 5 মিনিটই রেকর্ড করবে। ঠিক আছে তোমাদের? এরপরে দেখো এস্টিমেটস অফ মিসিং ডেটা অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ রেকর্ড। এই টপিকে যেটা যে এই যে মনে করো যে বলা হচ্ছে এস্টিমেট অফ মিসিং ডেটা অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ রেকর্ডস। এই যে রেন গেজ গুলোর কথা বললাম, অটোমেটিক রেন গেজ, সেটা যে টাইপেরই হোক, সেটা টিপিং টাইপ না সেটা ওয়িং টাইপ না ফোর্ট টাইপ, যে টাইপেরই হোক, এটা সাধারণত কোনো একটা প্রজেক্টকে ধরো একটা নির্দিষ্ট বলতে পারো যে স্পেসিং এ সেগুলো ধরো এস্টাবলিশ করা থাকে। একটু আগে যে কথাটা বলছিল যে এটা কি ঠিক থাকবে কিনা, বা আমি যেটা বলছিলাম অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, এখন হয়তো দেখা গেল যে 1 বছর বা আমরা একটা সিজন রেন মাপতেছি, মনে করো যে সাপোজ এই মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এটাই যেহেতু এখন আমাদের বাংলাদেশে বলতে পারো যে বৃষ্টিপাতের সিজনে পরিণত হয়ে গেছে, বা কোনো বলতে পারো যে আমরা 1 মান্থ মাপতেছি জুন মাস। এখন জুন মাস মাপতে গিয়ে মনে করো যে আমাদের যে
এরিয়া আন্ডার কনসিডারেশন, সেই এরিয়াতে মনে করো যে 100টা রেন গেজ ছিল। এই 100টা রেন গেজ, এই যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, এটার কারণে কিন্তু অনেক রেন গেজ নষ্ট হয়ে যায়। এখন মনে করো যে দেখা গেল যে 10 দিন পরে চেক করতে গিয়ে মনে করো যে 5টা রেন গেজ স্টেশন নষ্ট হয়ে গেছে। তাহলে যে 5টা নষ্ট হয়ে গেছে সেই 5টা রিডিং দেয়নি। তাহলে যেহেতু রিডিং দেয়নি, এবং তোমরা জানো যে এই যে রেনফলটা যে হচ্ছে, রেনফলটার একটা টেম্পোরাল এবং স্পেশাল ভেরিয়েশন আছে, মানে টাইমের সাথে তার ভেরিয়েশন আছে। যখন তোমরা খেয়াল করবে কোনো একটা পার্টিকুলার দিনে যখন বৃষ্টি হচ্ছে লম্বা সময় ধরে 5 ঘন্টায় কিন্তু একই ইন্টেন্সিটিতে বৃষ্টি হয় না। কোনো সময় খুব ঝিরিঝিরি হচ্ছে, কোনো সময় জোরে হচ্ছে, কোনো সময় আরেকটু আস্তে হচ্ছে, কোনো সময় একটু 5 মিনিট বন্ধ হয়ে গিয়ে আবার হচ্ছে, ধরো এরকম হয়। তাহলে এটা হলো টেম্পোরাল, টাইমের সাথে ভেরিয়েশন। আবার স্পেশাল ভেরিয়েশন যেটা, মানে স্পেশাল মানে রিলেটেড টু ডিস্টেন্স বা স্পেস, এটা হলো মনে করো যে তোমাদেরকে প্রথমে যেমন বলছিলাম যে ইরাটিক রেইনফল। মনে করো যে আমাদের এই চুয়েট ক্যাম্পাসে বৃষ্টি হচ্ছে, কিন্তু পাশে নোয়াপাড়াতে বৃষ্টি হচ্ছে না। বা মনে করো যে এই রাউজান উপজেলায় বৃষ্টি হচ্ছে, রাঙ্গুনিয়া উপজেলাতে বৃষ্টি হচ্ছে না, বা চিটাগাংয়ে বৃষ্টি হচ্ছে না, বা ঢাকাতে বৃষ্টি হচ্ছে না। তো এটা হলো স্পেশাল ভেরিয়েশন। কিন্তু মনে করো রেন গেজ স্টেশন গুলো হয়তো পুরো মনে করো যে ঢাকা আর চিটাগাং ডিভিশনে মনে করো যে একটা নির্দিষ্ট স্পেসিং এ সেট করা আছে। এখন এই যে বৃষ্টি হচ্ছে না, বা কোনোটাতে হচ্ছে, বা আবার কোনোটা নষ্ট হয়ে গেছে, এখন যদি কোনো একটা স্টেশন নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের এই নষ্টটার মিসিং ডাটা এস্টিমেট করতে হবে। হ্যাঁ, কারণ আমাদের রেনফল অ্যাভারেজিং এর জন্য সেই ডাটাটা লাগবে। তো সেটা কিভাবে ধরো আমরা অ্যাভারেজ করবো, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। যে ফর ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস অফ রেনফল ডাটা এ সাফিসিয়েন্টলি লং রেকর্ড ইজ রিকোয়ার্ড। এবং ডাটা লেন্থ যত লম্বা হবে তত ভালো। যে কোনো একটা যখন হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করা হয় বা একটা চ্যানেল ডিজাইন করা হয়, তখন আমরা পাস্ট ডেটা আমরা চিন্তা করি। হ্যাঁ, বা একটা ধরো ফ্লাড কন্ট্রোল স্ট্রাকচার যখন ডিজাইন করবা, তখন পাস্ট ডেটা আমাদের দরকার। এবং পাস্ট ডেটাটা কত, লেন্থ যত বেশি হবে তত বেটার। যদি 100 বছরের ডাটা পাও, 200 বছর পাইলে আরো বেটার। হ্যাঁ, যত কম পাও তত অ্যাকুরেসি বা কম হবে। তো আমাদের লং রেকর্ড লাগবে। It may so happen that a particular rain gauge is not operative for part of a month or so, যেটা একটু আমি তোমাদেরকে বললাম, when it becomes necessary to supplement the missing record by one of the following methods. এখন এই ফলোইং মেথডস এর মধ্যে প্রথমে আছে যে স্টেশন এয়ার মেথড, যেটা বলা হচ্ছে। যে স্টেশন এয়ার মেথডটা খুবই সোজা একটা মেথড, যেটা মনে করো যে জাস্ট পাশের স্টেশনগুলো চিন্তা করলেই হবে। তাহলে এটা খুবই সোজা যে ইন দিস মেথড দি রেকর্ডস অফ 2 or more stations are combined into one long record, provided station records are independent and the area in which the stations are located are climatologically the same. তার মানে এটা খেয়াল রাখতে হবে যে যে জায়গাগুলো বা যে স্টেশনগুলো কনসিডারেশনে আনবা, সেই স্টেশনগুলো মনে করো যে ক্লাইমেটোলজিক্যালি সেম মনে করো যে একটা সিস্টেমে থাকতে হবে। যেমন মনে করো যে এখন কেউ যদি এই চিটগংয়ের স্টেশনের সাথে যদি নর্থ বেঙ্গলের স্টেশন যদি মার্জ করতে যাও, তাহলে এটা দিয়ে মনে করো যে মিসিং ডাটা বের করা না করার মধ্যে কোনো তফাৎ নাই। কারণ চিটগংয়ে এক ধরনের বৃষ্টিপাত হয়, রাজশাহীতে আরেক ধরনের, বা নর্থ বেঙ্গল আরেক ধরনের বৃষ্টিপাত হয়, সিলেটে আরেক ধরনের হয়, ঢাকাতে আরেক ধরনের হয়। ফলে রিজন ওয়াইজ চিন্তা করতে হবে যে চিটগংয়ের থেকে চিটগংয়ের গুলো কনসিডার করো, ঢাকার থেকে ঢাকার গুলো করো, নর্থ বেঙ্গলের গুলোর সাথে ওগুলোর করো। কিন্তু নর্থ বেঙ্গলের সাথে সিলেট যদি কেউ অ্যামালগামেট করে দাও, তাহলে কিন্তু যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট বের করা আর না করার মধ্যে কোনো তফাৎ নেই। কারণ সিলেটে হয়তো দেখা যায় যে অ্যানুয়াল রেনফল 3000 মিলিমিটার, রাজশাহীতে অ্যানুয়াল রেনফল হলো 1500 মিলিমিটার, তাহলে অলমোস্ট হাফ।
তাহলে হাফের জায়গায় ডবল দিয়ে যদি চিন্তা করো তাহলে তো ধরো সেটা মিলবে না। The missing record at a station in a particular year may be found by the ratio of averages or by graphical comparison. For example, in a certain year, the total rainfall of station A is ধরো 75 centimeter, and for the neighboring station B, there is no record. ধরো এখানে দুটো স্টেশনের কথা বলা হচ্ছে, A and B, এতে রেনফল বলা হচ্ছে যে একটা সার্টেন ইয়ারে 75 সেন্টিমিটার, কিন্তু বিতে গিয়ে কোনো রেকর্ড নাই। But if the average annual rainfall average annual rainfall at A and B are 70 centimeter and 80 centimeter respectively, the missing year's rainfall at B can be found by simple proportion. যে মনে করো যেটা বলা হচ্ছিল যে লং রেকর্ড এ বি দুটো স্টেশন ছিল, 10 বছরের ডাটা মনে করো যে চিন্তা করছো, এ স্টেশন মনে করো যে 10 বছরেরই ডাটা প্রিজার্ভ করেছে, মানে সে 10 বছরই সচল ছিল। কিন্তু বি স্টেশনটা কোনো কারণে মনে করো যে 1 বছর ডাটা দেয়নি, নষ্ট হয়ে গেছে, বাট মনে করো যে 9 বছরের ডাটা আছে। এখন যদি বি স্টেশনে 10 বছরের ডাটা যদি বের করতে চাও, বা এই দুটো স্টেশনে যদি অ্যাভারেজ বের করতে চাও, তাহলে কিভাবে করবা সেটাই বলা হচ্ছে যে ইফ দি অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল অ্যাট এ, মানে এর 10 বছরের অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল মনে করো যে 70 সেন্টিমিটার, আর বি এর হলো 80 সেন্টিমিটার রেসপেক্টিভলি, এর 9 বছরের। তাহলে দি মিসিং ইয়ার্স রেনফল অ্যাট বি, বি এর যে বছরের ডাটাটা ছিল না সেটা কতটুকু হবে বলতেছে, এটা জাস্ট সিম্পল প্রপোর্শন করে বের করা যাবে। যে এটা ছিল 70 মনে করো যে 5, ঠিক আছে, ওভার 70, 75 ওভার 70, মানে মনে করো যে ওই পার্টিকুলার ইয়ারটাতে ছিল 75, আর অ্যাভারেজ অ্যানুয়াল হলো 70, আর বি এর মনে করো যে এখানে নাই, আমরা পিবি বের করব, বাট বি এর অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল 80। তাহলে পিবি সমান 75 ইন্টু 80 ওভার 70, দ্যাট মিনস 85.7 সেন্টিমিটার। জাস্ট সিম্পল বলতে পারো যে প্রপোর্শন, যে এটার নির্দিষ্ট ইয়ারের রেনফল ওভার তার অ্যানুয়াল অ্যাভারেজ রেনফল, এটা নাই, এটা আমরা বের করব, বাট এটার অ্যাভারেজ যেটা ছিল সেটা। এখন পিবি মানে যে ইয়ারটাতে ছিল না সেই ইয়ারের ডাটা হলো মনে করো যে 85.7 সেন্টিমিটার। ক্লিয়ার তোমাদের কাছে এটা স্টেশন ইয়ার মেথড? বলছি তোমাদের কাছে ক্লিয়ার স্টেশন ইয়ার মেথড বুঝেছ? যে মনে করো যে পাশাপাশি দুটো স্টেশন, একটা এ একটা বি, 10 বছরের মনে করো যে ডাটা নিয়ে সাপোজ ডিল করছো। এই স্টেশন 10 বছরই সচল ছিল, মানে কোনো সময় এটা নষ্ট হয়নি। ফলে এটার মনে করো যে এই মনে করো যে এখন 2020 সালের কথা চিন্তা করো, যে 2020 সালে মনে করো যে বি স্টেশনটা নষ্ট ছিল, কিন্তু তার আগ পর্যন্ত 9 বছরই সে সচল ছিল। আর 9 বছরের অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল হলো 80 সেন্টিমিটার। আর এই স্টেশন 10 বছরই সচল ছিল, যে বছর বি অচল ছিল সেই বছর তার ডাটা হলো 75 সেন্টিমিটার, আর 10 বছরের অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল হলো 70 সেন্টিমিটার। তো জাস্ট বলতেছে সিম্পল প্রপোর্শনিং, 75 ওভার 70, পিবি এটা ছিল না, পিবি আননোন, বের করতে হবে পিবি ওভার 80। তাহলে এখান থেকে জাস্ট ধরো ক্রস মাল্টিপ্লিকেশন করলেই পিবিটা বেরিয়ে যাবে। এটা খুব সিম্পল। এরপরে মনে করো যে এটার উপরে একটা ছোট অঙ্ক আছে, তোমরা অঙ্ক দেখে নিও যে এটা
খুবই ইজি, যে পড়াইলাম সেটার উপরই বেজ করে, যে বাই সিম্পল প্রপোর্শন অর নর্মাল রেশিও মেথড। এটা কিন্তু নর্মাল রেশিও মেথডের অঙ্ক, এই 2.1। তো এই যে মেথডটা, সেই মেথডের অঙ্ক বাই সিম্পল প্রপোর্শন অর নর্মাল রেশিও। হ্যাঁ, এটা মনে করো যে জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে যে এটা কিছুই না, যে আমাদের আগের মতোই, যে একটা ছিল আর একটা নাই, একটা ছিল আর একটা নেই, সিম্পল একই রকমই। যে এটা বলা হচ্ছে যে লাইক প্রবলেমটা দেখো, রেন গেজ স্টেশন ডি ওয়াজ ইন অপারেটিভ ফর পার্ট অফ এ মান্থ। হ্যাঁ, যে কোনো একটা মাসের কোনো একটা সময়ে একটা স্টেশন ডি সেটা কাজ করে, ডিউরিং হুইচ এ স্ট্রং ওয়াকার, এবং ওইখানে মনে করো যে the storm rainfall recorded in the three surrounding stations A, B, and C were 8.5, 6.7, and 9 centimeter respectively. ডিএর সারাউন্ডিং এ যে আরো স্টেশন ছিল, যেগুলোকে বলা হয় ইন্ডেক্স স্টেশন বা সারাউন্ডিং স্টেশন, সেই স্টেশনগুলো বা 3 নিয়ার বাই স্টেশন, সেই স্টেশনগুলো ওই সময়ে মনে করো যে রেনফল দেওয়া আছে, হ্যাঁ, 8.5, 6.7, 9 সেন্টিমিটার। এবং বলা হচ্ছে যে ইফ দি অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল ফর দি স্টেশনস আর, ওই যে আগের মতো যে মিসিং, যে ধরো হয়তো 10 বছর ডাটা আছে, সেখান থেকে যদি অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল 4টা স্টেশনের এরকম হয়, তাহলে এস্টিমেট দি স্ট্রং রেনফল অ্যাট স্টেশন ডি, হ্যাঁ, এই ডিতে। তাহলে ওই একই জাস্ট সিম্পল প্রপোর্শনিং, যে ধরো 8.5 ওভার 75, 6.7 ওভার 84, তারপরে মনে করো যে 9.0 ওভার 70। এখন আমাদের পিডি নাই, তাহলে পিডি ওভার 90। হ্যাঁ, তাহলে এখান থেকে মনে করো যে দি অ্যাভারেজ ভ্যালু অফ পিডি, এখন এই তিনটা অ্যাভারেজিং করা, ইন্ডেক্স স্টেশনের অ্যাভারেজিং করা। তাহলে এই তিনটার অ্যাভারেজিং করলে 1/3, তাহলে এইটা ধরো 20 গুণ 20 ইন্টু 90, 20 ওভার 20 ইন্টু 90, 20 ওভার 20 ওভার 90 ওভার 3। হ্যাঁ, দ্যাট মিনস এই তিনটা আমরা কি করলাম, আগে ছিল মাত্র 2টা, এখন আরো 2টা বেড়ে গেছে। ফলে যত বেশি স্টেশন বাড়বে তত বেশি এর ভ্যালুটা কি হবে, কারেক্ট হবে। হ্যাঁ, যে মনে করো যে যেমন ধরো একটা যদি এক্সাম্পল দিই, যে তোমাদের ক্লাসে মনে করো যে 130 জন ছাত্র আছো, যে ফার্স্ট বয় তার মনে করো যে হয়তো সিজিপিএ 3.95, যে হয়তো সব থেকে পোরেস্ট গ্রেড নিয়ে আছো সে হলো হয়তো 2.25। এখন 3.95 আর 2.25 দিয়ে যদি অ্যাভারেজিং করো দুইজনের, তাহলে একটা অ্যাভারেজ ভ্যালু পাবে দুইজনের। কিন্তু এখন যদি 130 জন স্টুডেন্টেরই যদি গ্রেড পয়েন্টগুলো নিয়ে যদি অ্যাভারেজ করো, তাহলে সেটা বেশি কারেক্ট হবে না এটা বেশি কারেক্ট হবে? তো সেরকম যত বেশি স্টেশন বাড়বে অ্যাকুরেসি তত বাড়বে। তো এটা ধরো আগেরটা থেকে আর একটু বেটার। হ্যাঁ, এটাকে বলে সিম্পল প্রপোর্শন অর নর্মাল রেশিও মেথড। তাহলে এই গেল মনে করো যে অঙ্ক। আর একটা অঙ্ক দেখো, যে ডবল মাস অ্যানালিসিস। হ্যাঁ, যে আমরা ডবল মাস অ্যানালিসিস করেও আমরা এস্টিমেট করতে পারি, যে এস্টিমেট অফ মিসিং ডেটা অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ রেকর্ডস। তো যেটা ডবল মাস অ্যানালিসিস, সেটা হলো দি ট্রেন্ড অফ দি রেইনফল রেকর্ডস এট এ স্টেশন মে স্লাইটলি চেঞ্জ আফটার সাম ইয়ার্স ডিউ টু a change in the environment of a station, either due to coming of a new building, fence, planting of trees, or cutting of forest nearby, which affect the catch of the gauge due to change in the wind pattern or exposure. তাহলে এটা দেখো, যে মনে করো আজকে আমরা একটা রেন গেজ বসালাম, বা 10 বছর আগে একটা রেন গেজ মনে করো যে বসানো হয়েছে কোনো একটা জায়গায়, মনে করো যে আমবাগান স্টেশনে বা এয়ারপোর্ট স্টেশনে বা কাপ্তাইতে।
তো 10 বছর আগে মনে করো যে সেখানে সারাউন্ডিংস এর এক ধরনের এনভায়রনমেন্ট ছিল, যে সেখানে এক ধরনের টেম্পারেচার ছিল, এখন টেম্পারেচার ধরো চেঞ্জ হয়ে গেছে, সেখানে এক ধরনের ক্লাইমেট ছিল, এখন এই 10 বছরে ক্লাইমেট চেঞ্জ হয়েছে। সেখানে 10 বছর আগে এক ধরনের ল্যান্ড ইউজ প্যাটার্ন ছিল, এখন ল্যান্ড ইউজ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই যে ওভারঅল মনে করো যে পারিপার্শ্বিক অবস্থায় যে পরিবর্তন, এটাকে যদি আমরা ধরো কাউন্টে নিয়ে আসি, তাহলে হয়তো 10 বছর আগে একটা জায়গায় যে ধরনের হয়তো রেন ছিল, 10 বছর পরে হয়তো সেই ধরনের থাকবে না, হয় সেটা বাড়বে না হয় কমবে। তো সেটাই বলা হচ্ছে the consistency of records at the station in question, say X, যে স্টেশনটা চিন্তা করছো, is tested by a double mass curve। তখন বলতেছি যে এই জাতীয় আনসার্টেনিটি বা ভেরিয়েশন, এই ভেরিয়েশনটা আমরা ধরো ডবল মাস অ্যানালিসিস দিয়ে আমরা অ্যাডজাস্ট করব। আর আগের গুলো দুইটা মেথড ছিল যে জাস্ট একটা নষ্ট হয়ে গেছে কোনো একটা পার্টিকুলার টাইমে, সেটা কিভাবে করব সেটা। আর এখন এই মেথড বলা হচ্ছে যে না, সবই ঠিক আছে, কিন্তু আমাদের সিজনাল ভেরিয়েশন বা অ্যানুয়াল ভেরিয়েশন বা লং টার্ম ভেরিয়েশন, এই ভেরিয়েশনটাকে আমরা অ্যাডজাস্টমেন্টে নিব। তো সেটাই বলা হচ্ছে the consistency of records at the station in question is tested by a double mass curve by plotting the cumulative annual rainfall at station X against the concurrent cumulative values of mean annual rainfall for a group of surrounding stations for the number of years of record, ধরো figure 2.9. From the plot, the year in which a change in regime has occurred is indicated by the change in slope of the straight line plot. The rainfall records of the station X are adjusted by multiplying the recorded values of the rainfall by the ratio of the slopes of the straight lines before and after change in environment. তাহলে এটাই ধরো লাইক দিস, ঠিক আছে। ডবল মাস অ্যানালিসিস, ধরো এটা বলা হচ্ছে কিউমুলেটিভ অ্যানুয়াল রেইনফল অফ স্টেশন এক্স সেন্টিমিটার। ধরো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে এরকম ছিল স্লোপটা, এবং এই স্লোপ ধরো বের করেছো যে এই স্লোপ এখানে যে কোনো ভাবে স্লোপ বের করতে পারো, একটা নির্দিষ্ট হাইট আর এই উইথ মিলি স্লোপ চলে আসবে, যেখানে মনে করো যে এইখান থেকে এই পর্যন্ত হয়তো হাইট হলো 2.5, এটুকু হলো হরিজন্টাল 2, তাহলে তার স্লোপ হলো ধরো 1.25। এরপরে মনে করো যে দেখা গেল যে এদিকে বলা হচ্ছে কিউমুলেটিভ অ্যানুয়াল রেইনফল 18 স্টেশনস অ্যাভারেজ, মানে 18টা স্টেশনের অ্যাভারেজ। আর এটা হলো শুধুমাত্র যে স্টেশনটার আমরা বের করতে চাচ্ছি সেই স্টেশনটার অ্যানুয়াল রেইনফল দিয়ে মনে করো যে এটা একটা স্লোপ। যখন এই স্টেশনে মনে করো যে এই ইনকনসিস্টেন্সি দেখা দিয়েছে বা বলতে পারো যে ভেরিয়েশনটা পরিলক্ষিত হয়েছে, তখন দেখা গেল যে এই কার্ভ এরকম চেঞ্জ হয়ে গেছে, এই কার্ভ এরকম চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা এই ডটেড লাইন বরাবর যাওয়ার কথা ছিল, সেই একই স্লোপ মেনটেন না করার কারণে এই স্লোপ কমে গেছে। এই স্লোপ কমার কারণে মনে করো যে এটার উপরে ইফেক্ট পড়েছে, এবং এটার এই স্লোপটা হলো মনে করো যে ধরো এরকম একটা ভার্টিক্যাল নিলা, হরিজন্টাল নিলা, সাপোজ 1.8/2.9, হ্যাঁ। তো এই স্লোপ মনে করো যে M1, দিস স্লোপ ইজ M2। তাহলে বলা হচ্ছে চেঞ্জ ইন রিজাইম ইন্ডিকেটেড ইন 1958, এখানে যে চেঞ্জটা, দ্যাট চেঞ্জ, সেটা বলা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট অফ রেকর্ডস প্রায়র টু 1958। তাহলে এখানে যা ছিল সেটার সাথে এই মাল্টিপ্লিকেশন দিয়ে গুণ দিতে হবে, যে এখানে ধরো 0.9 আর এখানে ছিল 1.25, তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটাই বলা হচ্ছে যে ডবল মাস অ্যানালিসিস, যে এটাও ধরো কিউমুলেটিভ অ্যানুয়াল রেইনফল, বাট এটা সবগুলো স্টেশনের অ্যাভারেজ ভ্যালু,
আর এটা হলো একটা স্টেশনের জাস্ট ভ্যান। তো এটাই যদি এক্সাম্পলে মনে করো যে দেখায়, তাহলে নেক্সট ক্লাসে এই অঙ্কটা তোমাদেরকে করালে তোমাদের ক্লিয়ার হবে। এখন আর তোমাদের টাইম নেই, তাহলে তোমরা নেক্সট ক্লাসে এই অঙ্ক করাবো। এখন যেটা দরকার তোমাদের, কারো কেউ যদি চ্যাট বক্সে রোল না ঢুকিয়ে থাকো, তাহলে রোলটা ঢুকাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। তবে তোমরা এখন লগ আউট করো, কারণ অন্য ক্লাস শুরু করব। Oh.